এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। ধর নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি দীপশিখা, শুরু করছি এক্সপ্রেস অনলাইন। ঘড়িতে সন্ধ্যে 7টা মানে সারা দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আলোচনা। আর এই আলোচনা মানে সময় এক্সপ্রেস অনলাইনে আমরা প্রতিদিনই সন্ধ্যে 7টার সময় সারা দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আসি এই এক্সপ্রেস অনলাইনে। প্রতিদিনের মতোই আজ আমার সাথে এই আলোচনায় আছে আমাদের ডেস্ক পার্সন বিপ্লব দা। চলুন বিপ্লব দা, আজকের বিস্তারিত আলোচনা শুরু করা যায়। প্রথমেই আমরা যে খবরে আসব, গণেশ পুজোর ভাসানে ঝগড়ায় জড়ানো এবং মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে শাস্তি দিল পুরসভা। অভিযুক্ত শ্রাবণী দত্তকে ছেঁটে ফেলা হলো শিলিগুড়ির মেয়র পরিষদ থেকে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী মেয়র পরিষদেও ছিলেন। তার বিরুদ্ধে মত্ত অবস্থায় উদ্ধত আচরণের অভিযোগ উঠেছে। আমরা এই ঘটনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা আজকের ঘটনা প্রসঙ্গেও আরো বিস্তারিত আলোচনায় আসব, কিন্তু তার আগে প্রতিবেদনটা দেখে নেব। ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করল পুর বোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশুভ আচরণ করেন। এরপর এই ঘটনার রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পুর নিগমের জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশেই এবং পৌর বোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ওয়ার্ডবাসীদের সঙ্গে কাউন্সিলরের এ ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই তাদের নীতি। মেয়র আরও জানান, আপাতত ওই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পরিষদের উপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনে ভবিষ্যতে আরও পদক্ষেপ করা হবে বলে জানান। দলের নির্দেশে এটা করেছি। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। at the same time একটা গাড়ি আমাদের ভেঙেছি, সেটাও কোনো বাঞ্ছনীয় ঘটনা নয়। সমস্ত কিছু পর্যালোচনা করে পার্টি দলীয় সিদ্ধান্ত নিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে শ্রাবণী দত্ত নেশাগ্রস্ত অবস্থায় এলাকাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার সঙ্গে তার বাগবিতণ্ডাও হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে দলের শীর্ষ নেতৃত্বে। এই সিদ্ধান্তে দলের শৃঙ্খলা আরও জোরদার হবে এবং ওয়ার্ডবাসীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। অন্যদিকে এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। অপরদিকে পুরো বোর্ডের সিদ্ধান্তকে শিরোধার্য বলে মেনে নিয়েছেন কাউন্সিলর শ্রাবণী দত্ত। আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের যেটা মানে আদেশ, সেটা শিরোধার্য। এটা পুরোটা খতিয়ে দেখতে একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে, যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে। পরবর্তী ওয়ার্ডের কাজ আরো মনোযোগ সহকারে করবেন বলে জানান শ্রাবণী। এখন যেরকম কাউন্সিলর আছে কাজ করব, আর যেসব অনৈতিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে নিশ্চয়ই লড়াই করব। এমনকি মদ্যপানের কথাও স্বীকার করেছেন কাউন্সিলর। তবে অনৈতিক কাজের পিছনে রুখে দাঁড়াবেন বলে জানান তিনি।
অস্বীকার করার কোনো বিষয় নেই। আমিও মহিলাদের সাথে মজা করেই ফিরছিলাম। পুজোর ভাসানে মজাই করে সবাই, কেউ ওখানে কাঁদতে তো যায় না নিশ্চয়ই। ঠাকুর বিসর্জনের আগ অব্দি মজাই হয়, যখন ঠাকুরকে আমরা ভাসাই তখন আমাদের চোখ দিয়ে জল চলে আসে। এক কথায় বলা যায়, দলের ভাবমূর্তি রক্ষার সাথে শিলিগুড়ি পুর নিগমের কড়া পদক্ষেপ নিয়েই বহিষ্কার করা হলো কাউন্সিলর শ্রাবণী দত্তকে। এই সিদ্ধান্ত মেনে নিয়ে ওয়ার্ডের কাজে মনোযোগ দেবেন বলে জানান স্বয়ং কাউন্সিলর। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমি আগের দিনের ঘটনাটা একটু বিস্তারিত বলে রাখি, তারপর আজকের ঘটনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় আসব। সম্প্রতি গণেশ পুজোর ভাসানের সময় তার সঙ্গে বচসা হয়েছিল ওয়ার্ডেরই কয়েকজনের। অভিযোগ, মত্ত অবস্থায় তিনি গায়ে হাত তোলেন তারই ওয়ার্ডের কিছু বাসিন্দার। তেমন একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম অশালীন ভাষা ব্যবহার করেছিলেন তিনি। নিজের ওয়ার্ডের বাসিন্দাদের হেনস্থা করার অভিযোগে বিক্ষোভ হয় এলাকায়। পরিস্থিতি সামলাতে হাল ধরতে হয় খোদ শিলিগুড়ি পৌরসভার মেয়রকে। আমি বলে রাখি, যেদিন রাত্রে এই ঘটনাটি ঘটেছিল সেদিনই রাত্রে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন মেয়র এবং পরদিন তিনি আশ্বাসও দিয়েছিলেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। অন্যদিকে ন্যায় বিচার না পেলে অনশনে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আমাদের যে কাউন্সিলর তিনি। শেষমেশ শাস্তির খাড়া নেমেছে কাউন্সিলরের ঘাড়ে। পুরসভার মিড ডে মিল, জন্ম মৃত্যু নিবন্ধীকরণ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ওই তৃণমূল কাউন্সিলরকে। এমনকি বিসর্জনে তিনি সরকারি গাড়ি ব্যবহার করেছিলেন বলেও আমরা জানতে পেরেছিলাম এবং এই কথা খোদ শ্রাবণী দত্তই বলেছিলেন। আচ্ছা বিপ্লব দা, যতই সমস্যা থাকুক না কেন, একটা পার্সোনাল দরকারে কেউ কি সরকারি গাড়ি ব্যবহার করতে পারে একজন কাউন্সিলর হিসেবে? না, উনি কাউন্সিলর পরিষদ ছিলেন, কিন্তু সেটা মজার বিষয় না। তুমি যেটা বলছো গাড়ি ব্যবহার করতেই পারে, তবে ব্যক্তিগত ক্ষেত্রে নয়। তবে যেহেতু এই দলটায় থাকায় অনেকগুলো সুবিধা আছে, আচ্ছা, যা খুশি তাই করা যায়। মানে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মমতা ব্যানার্জি কিন্তু এগুলোকে সমর্থন করে না, তার দল করে না, কিন্তু এই দলে থেকে এই মানুষগুলো করে। উনি যেটা করেছেন সেটা হচ্ছে, ভুলটা কোথায় করেছেন, সেদিন রবিবার ছিল। ওনার যুক্তি ছিল ওনার ড্রাইভার নেই, ওনার গাড়ি আছে, ওনার ড্রাইভার নেই, তাই তিনি পরিষদে মানে ওনার যে গাড়িটা মানে কর্পোরেশনের গাড়িটা তিনি ব্যবহার করেছেন। এবং কর্পোরেশনের গাড়িটা ওনার তো পৈতৃক পাওয়া নয়, এটা একটা ডিউটি আওয়ার্সের মধ্যে থাকলে ঠিক আছে, কিন্তু রাত্রি 2টো পর্যন্ত একটা গাড়ি এবং তার ড্রাইভার, সরকারি ড্রাইভারকে তিনি আটকে রেখেছেন। এটা বিচার করেছেন গৌতম দেব, বুঝতে পেরেছেন। সম্প্রতি অভিষেক ব্যানার্জি যখন গিয়েছিলেন, উত্তরবঙ্গে গিয়েছিলেন, একদম পরিষ্কার সেই সময় দলের ভেতরে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, দলের মধ্যে যে বিশৃঙ্খলা চলছে, তিনি কিন্তু একদম স্পষ্ট করে বলেছেন যে এইগুলো বরদাস্ত করা হবে না। কারণ যদি দেখো, মানে উত্তরবঙ্গের কিন্তু বিজেপির আধিপত্য, একটা সময় তৃণমূলের আধিপত্য ছিল, সিপিএমের বাম দুর্গ ছিল শিলিগুড়ি। সেই শিলিগুড়িকে ছিনিয়ে নিয়েছে গৌতম দেব, মানে তৃণমূল দল। সেই তৃণমূল দল যখন ক্ষমতায় এলো, আসার পর অদ্ভুতভাবে, মানে তুমি যদি একদম ভালো করে দেখো, অদ্ভুতভাবে এইখানে কিন্তু দলের মধ্যে একটা নিজেদের মধ্যেই একটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব আছে। মানে এক হচ্ছে ক্ষমতায় থেকে কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করছে, যার জ্বলন্ত নিদর্শন হচ্ছে এই ভদ্রমহিলা। আমরা মানে এইটা কিন্তু আগের দিনের যে ঘটনা হয়েছে, যাদের সঙ্গে ঝামেলা হয়েছে, মূলত যাদের সঙ্গে ঝামেলা হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূল করে এবং ওনার ওয়ার্ডেরই বাসিন্দা। উনি ওখানে দাঁড়িয়ে, মানে সেই ভিডিওতে প্রকাশ্যে দেখা গেছে, সেই ভিডিওতে উনি একেবারে উচ্ছৃঙ্খলভাবে বলছেন যে আমার ওয়ার্ড রাত্রি 2টো পর্যন্ত কেন খোলা থাকবে দোকান? পুজোর সময় তো গণেশ পুজো, সারা বাংলা নয়, ধরো মুম্বাই অঞ্চলে তো এই পুজোকে উপলক্ষ করে বিশাল আনন্দ হয়। সেইখানে তো রাত্রি 2টোর সময় একটা দোকান খোলা আছে, বিসর্জনের লোকরা আসবে, থাকতেই পারে। তাই বলে তার এই উদ্ধত্ত, এইটা কিন্তু ভীষণভাবে গৌতমবাবুকে প্রভাব ফেলেছে। আমরা মনে হয় আমাদের সরাসরি যে সাংবাদিক রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো। হ্যালো, ঋত্বিক শুনতে পাচ্ছ? একদম। তুমি আজকে কালকের তো এই খবরটা আমাদের শিরোনামে ছিল, ক্রেডিট অনেকটাই তোমার, কারণ খবরের জেরে কিন্তু একটা পদের
পদত্যাগ হলো, মানে পদের খলন হলো যেটা বলা যায়। আজকের সার্বিক পরিস্থিতি কি ছিল, মানে গৌতম বাবুর ভূমিকা, দলের ভূমিকা? গৌতম বাবু তো প্রশাসনিক চেয়ারে বসে আছে, সেখান থেকে প্রশাসনিক চেয়ারে বসে সিদ্ধান্ত নিলেন না দলের হয়ে সিদ্ধান্ত নিলেন? তোমাকে প্রথমে জানিয়ে রাখি, কালকে কিন্তু আমরা এই খবরটি দেখিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরাই তুলে ধরেছিলাম যে পৌর নিগমের গাড়ি ব্যবহার করেছিলেন এই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পাশাপাশি তিনি কিন্তু এমএমআইসিও। তোমাকে জানিয়ে রাখি তিনি হচ্ছেন এই মাদার কেয়ার অ্যান্ড মিড ডে মিল এবং বাথ অ্যান্ড বেড, এই তিনটি ডিপার্টমেন্টের কিন্তু তিনি এমআইসি এবং তিনি পাশাপাশি শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং যারা দর্শকরা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে কিছু বিস্তারিত বলি যে এই গণেশ পুজোর ভাষণ নিয়ে 14 নম্বর ওয়ার্ডে গত বছর একটি বিভাগ তৈরি হয় এবং এবছরও ঠিক একই রকম ভাবে বিভাগ তৈরি হয়, যেখানে খোদ কাউন্সিলরকে দেখা যায় মদ্যপ অবস্থায় এলাকাবাসীর সাথে বচসা বেঁধে যাওয়া। এবং তারপরে কিন্তু গতকাল আমরা সাথে বলেছিলাম যে এই ঘটনার পরে কিন্তু রাজ্য শীর্ষ নেতৃত্ব দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ করে এবং এই নিয়ে কিন্তু চাপানোতর সৃষ্টি হয়। এবং গতকাল থেকে যখন আমরা মেয়রের সাথে যোগাযোগ, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তখন থেকে কিন্তু মেয়র বারংবার এই প্রসঙ্গকে এড়িয়ে যেতে চান এবং তিনি কিন্তু বারংবার বলেন যে শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত গ্রহণ করবে তিনি কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নেবেন। এবং গতকাল রাতে যে সূত্র মারফত যা জানা যাচ্ছে, গতকাল রাতে অন্দর মহলে কিন্তু বিশেষ বৈঠক হয় এবং রাজ্যের শীর্ষ নেতৃত্ব সেই বৈঠকে কিন্তু ফোনের মাধ্যমে বা কলের মাধ্যমে তারাও কিন্তু উপস্থিত ছিলেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং আজ সকালে তড়ি ঘড়ি বিভিন্ন কর্মসূচিকে কিন্তু বাতিল করে মেয়র গৌতম দেব পৌর নিগমের কার্যালয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠক করেন এবং যেখানেই কিন্তু তিনি ঘোষণা করেন যে শ্রাবণী দত্ত, যিনি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু এই তিনটি বড় বড় তিনটি ডিপার্টমেন্ট এমএমআইসি, চাইল্ড মাদার কেয়ার, মিড ডে মিল এবং বাথ অ্যান্ড বেড, এই তিনটি ডিপার্টমেন্ট থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হচ্ছে, তাকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে এই তিনটি ডিপার্টমেন্ট থেকে। এবং এই তিনটি ডিপার্টমেন্টের কাজ কিন্তু খোদ মেয়র গৌতম দেব তিনি কিন্তু নিজের হাতে রেখেছেন এবং আগামীতে অন্য কোনো এমআইসির হাতে তা তুলে দেবেন। এবং তারপরেই কিন্তু এই যে রাজ্য শীর্ষ নেতৃত্বের এই কড়া ভূমিকা, কেননা কিছুদিন আগে গতকাল আমরাই কিন্তু প্রথম এই কথাটা তুলে ধরেছিলাম, যেখানে শনিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কিন্তু এক বিশেষ বৈঠক হয়, যেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে যে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বিগত কয়েক বছরে বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ভোটে যে বারংবার হার, এর মূল কারণ হচ্ছে গোষ্ঠী কন্দল এবং নিজেদের মধ্যে বিভিন্ন বিবাদ। এবং গতকালের সেই বিবাদে কিন্তু আবার চাপ সৃষ্টি হয়, কেননা সামনেই বিধানসভা নির্বাচন এবং তার আগে খোদ কাউন্সিলর তথা এমএমআইসির এমন ভূমিকায় কিন্তু রুষ্ট হন রাজ্য শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব, এবং তারপরেই তড়িঘড়ি কিন্তু এই পদক্ষেপ। একদম মনে হচ্ছে না যে দলের ভাবমূর্তি, যেভাবে একজন ভদ্রমহিলার জন্য ভাবমূর্তি নষ্ট হয়েছিল, সেই জায়গাটাকে ফিরিয়ে পাওয়ার একটা আপ্রাণ চেষ্টা। অবশ্যই দেখো, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু জেলার শীর্ষ নেতৃত্ব কোনো মতেই চাইছেন না যে 1 ইঞ্চিও জমি বিরোধীদেরকে যে কারণে কিন্তু এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবং পাশাপাশি আমরা কিন্তু অবশ্যই শ্রাবণী দত্তের সাথেও কথা বলি, তিনি কিন্তু যেমনটা বলেন যে শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত তা তিনি কিন্তু মাথা পেতে নিয়েছেন এবং আগামীতে অবশ্যই তিনি কাজ করবেন তৃণমূলে এবং তিনি কাউন্সিলরের দায়িত্ব কিন্তু যথাসাধ্য পালন। তবে এই যে তিনটি ডিপার্টমেন্ট থেকে তাকে এত তড়িঘড়ি কিন্তু বের করে দেওয়া হলো, কোথাও না কোথাও কিন্তু তিনি নিরাশ রয়েছেন। তিনি বলছেন যে আরো ভালো করে যদি তদন্ত করা হতো তাহলে কিন্তু ভালো হতো। খোদ দলের বিরুদ্ধে কিন্তু তিনি মুখ খুলছেন, কিন্তু দলের সাথে রয়েছেন, বিধানসভা নির্বাচনে দলের হয়েই কাজ করবেন, এমনটাও কিন্তু শ্রাবণী দত্ত নিজে জানিয়ে দেন। আচ্ছা, তিনি কি তার দোষের কথা স্বীকার করেছে? তোমার কপির মধ্যে যেটা বারবার তিনি তার দোষের কথা স্বীকার করেছে, সত্যি কি আজকে সেই দোষের কথা, আগের রাতের কথা স্বীকার করেছে? তোমাকে জানিয়ে রাখি, দোষের কথা তিনি কিন্তু বারবার বলছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। তিনি যে গাড়ি ব্যবহার করেছিলেন পৌর নিগমের, তিনি তার যে নিজস্ব গাড়ি রয়েছে, ড্রাইভার রয়েছে, তিনি ছিলেন না বলেই তিনি কিন্তু পৌর নিগমের গাড়ি ব্যবহার করছে। অপর থেকে মেয়রও কিন্তু এই প্রসঙ্গে বলেছেন যে পৌর নিগমের গাড়ি ব্যবহার করা যেতেই, কেননা পৌর নিগমের গাড়ি নিয়ে তিনি তার ওয়ার্ডেই কাজ করছেন। এবং এই দুর্গাপূজার ভাসানকে কিন্তু খোদ মেয়র, শিলিগুড়ির মেয়র, তিনি কিন্তু সামাজিক কাজ বলে আখ্যা দিয়েছেন। তবে বিরোধীরা তা কিন্তু মেনে নিতে পারছেন না, কেন বিরোধীদের বক্তব্য কি করে এক কাউন্সিলর নিজের ওয়ার্ড ভাসানে পৌর নিগমের গাড়ি, যেই গাড়ির ট্যাক্সের টাকা
আম জনতা, যে গাড়ির তেলের টাকা আম জনতা, সেই গাড়ি কিভাবে একজন কাউন্সিলর রাত 2টো নাগাদ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে, এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছেন। অর্থাৎ বিভিন্ন রকম ভাবে দিক থেকে কিন্তু চাপের সৃষ্টি হচ্ছে শ্রাবণী দত্তের বিরুদ্ধে, এবং খোদ কাউন্সিলর তিনিও কিন্তু মেনে নিচ্ছেন যে তিনি কিছু জায়গায় ভুল করেছেন, তবে তিনি চাইছেন যে এই তদন্ত আরো ভালোভাবে, এবং পাশাপাশি মেয়রও কিন্তু জানিয়ে রেখেছেন যে আগামীতে এর কিন্তু তদন্ত চলবে, আসলেও দোষী কারা সেই দিকেও কিন্তু তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, মেয়র কিন্তু জানিয়ে দিয়েছেন। তবে আপাতত তাকে কিন্তু শ্রাবণী দত্তকে এই 3টি পদ থেকে বহিষ্কার করা হলো, সেই বিষয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করে তিনি জানান। আচ্ছা ঋত্বিক, এই ঘটনা সামনে আসার পর এলাকার মানুষ কি বলছে যে পরবর্তী ক্ষেত্রে ওনাকে কি আর টিকিট দেওয়া উচিত? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এলাকাবাসী যাদের সাথে বচসা সৃষ্টি হয়েছিল তারা কিন্তু বলছেন যে শ্রাবণী দত্তের বিরুদ্ধে যে পদক্ষেপ বা শিলিগুড়ির মেয়রের এই অ্যাকশন তাতে কিন্তু তারা বেজায় খুশি, এবং তারা বলছেন যে শ্রাবণী দত্ত কাউন্সিলর হিসেবে ভালো, কিন্তু কাউন্সিলর হিসেবে ভালো হলেও তার যে এই মস্তক অবস্থায় এই যে গন্ডগোল সৃষ্টি, তারপরে কিন্তু যদি তাকে আবার কাউন্সিলরের টিকিট দেওয়া হয় তাহলে কিন্তু তারা ভোট দেওয়ার আগে দুবার ভাববেন, এমনটাই কিন্তু স্থানীয়দের বক্তব্য। তবে পাল্টা কিন্তু প্রতিক্রিয়া শ্রাবণী দত্ত দিয়েছেন যে তিনি বিগত 3 বছর হয়েছেন কাউন্সিলর হয়েছেন, এবং তিনি কিন্তু তার সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন, এবং আগামীতে যদি পৌর নিগম বা দল যদি আবারও তাকে টিকিট দেয় তাহলে কিন্তু তিনি অবশ্যই লড়াই করবেন, এবং যাদের বিরুদ্ধে কথা হচ্ছে বা সঙ্গে তার এই বাক বিতণ্ডা সৃষ্টি হচ্ছে তাদের হয়েও তিনি কিন্তু কাজ করবেন, যেহেতু তিনি এখনো পর্যন্ত কাউন্সিলর পদে রয়েছেন এবং আগামী 2 বছরে তিনি কাউন্সিলর থাকছেন, তাই কোন রকম মানুষের মধ্যে কিন্তু তিনি বিবাদ করবেন না, তিনি সকলের জন্যই কাজ করবেন, এমনটা কিন্তু জানিয়েছেন খোদ কাউন্সিলর শ্রাবণী দত্ত। একদম অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে সঙ্গে থাকার জন্য, এই ঘটনার সঙ্গে থাকার জন্য। তবে একটা দীপশিকা একটা খুব সুন্দর ঋত্বিক যে কথাগুলো বললো, ভীষণ স্পষ্ট করে বললো। দেখো, আজকে শ্রাবণী দত্তের ক্ষেত্রে যেটা হলো তাতে কিন্তু পাশাপাশি আর যারা রয়েছে, আর যারা মেয়র পরিষদ রয়েছে তারা কিন্তু একটু সচেতন হবে, কারণ অনেকটাই বড় সিদ্ধান্ত নিল কিন্তু গৌতম দেব। আচ্ছা বিপ্লব দে, তোমাকে যদিও শ্রাবণী দত্ত বারবার বলছেন যে এই ঘটনার পূর্ণ তদন্ত হোক, তো এতদিন ধরে মানে এই যে ঘটনাটা যেদিন থেকে ঘটেছে তারপর আজ পর্যন্ত যা যা আপনি দেখলেন, যা যা আপনি শুনলেন, এবং তারপর যে সিদ্ধান্ত নিলেন মেয়র, সেটা তোমার কি মনে হয় যে একদম সঠিক? না, মেয়র যে সিদ্ধান্ত নিয়েছে, দেখুন মেয়র সিদ্ধান্ত দিয়েছে দলের সিদ্ধান্ত, কারণ এখানে যে ছবি জনমানসে ভাইরাল হয়েছে, বিশেষ করে এক্সপ্রেস নিউজের কৃতিত্ব সবচেয়ে বেশি, কারণ প্রথম খবরটা ব্রেকিং করেছিলাম আমরা এবং আমরা সেটা দেখিয়েছিলাম। আজকে ঋত্বিক সেই খবর বললো যে প্রথম ব্রেকিংটা আমরা করার পর কিন্তু যথেষ্ট নড়ে চড়ে বসেছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা যেমন আমাদের সংবাদ মাধ্যমের সাফল্য, কিন্তু পাশাপাশি এটাও ঠিক তোর এই যে ঘটনাটা সামনে আসার পর একটা বড় সিদ্ধান্ত দলের হয়ে নিলেন, দলের যে ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছিল, নানা রকম প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল দল, শুধুমাত্র এই ভদ্রমহিলা বলছে, যেটা প্রতিনিধির কথার মধ্যে দিয়ে বয়ে আছে, এই ভদ্রমহিলা মানে অ্যাজ এ কর্মী হিসাবে যদি বলো, একজন সক্রিয় কর্মী হিসাবে কিন্তু ভালো, কিন্তু এই বিচ্ছিন্ন এই ঘটনাটা একটা উদ্ধত্ত তাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে, এবং এইটা প্রলেপ দিতে, অর্থাৎ এটাকে তার অনেকটা সময় লাগবে। তবে পাশাপাশি এটাও ভয় আছে, যারা আজকে এই বিরুদ্ধাচরণ করেছে, যারা আজকে এটা নিয়ে তার সামনে তার এই ছবিটা তুলেছে, তাদের প্রতি ভবিষ্যতে যে অন্য কোনো সিদ্ধান্ত বা অন্য কিছু হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তবে আমাদের নজর থাকবে যে মানুষগুলো অভিযোগ করেছে তাদের প্রতি যদি কোনো অবিচার হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু খবরে থাকব, কারণ আমরা খবর শুধু দেখাই না, আমরা খবর নেই, খবর দেখাই, এবং আমরা এক্সপ্রেস নিউজে এক্সপোজ করি। একদম। এবার আমরা যে ঘটনার দিকে যাব, দক্ষিণ 24 পরগনা, যে সেখানে যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে প্রশ্ন উঠছে, মানুষ কি তার মানসিকতা হারাতে বসেছে? ক্যানিং এর তালদি এলাকায় হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। চোর সন্দেহে, শুধুমাত্র সন্দেহে পিটিয়ে খুন করা হয় এক যুবককে। কিন্তু ভাববার বিষয়, এই ঘটনা কিন্তু স্থানীয় মানুষ দর্শকের মতো দাঁড়িয়ে দেখেছে। আশ্চর্য হচ্ছেন তো? চলুন আগে দেখে নিই প্রতিবেদনটা। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং ব্লকের তালদি এলাকায় 7 সকালে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে খুন করার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই পুলিশের জালে আটক এক।
সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যুবকদের ইতিমধ্যেই শনাক্তকরণ করা সম্ভব হয়েছে। মৃত যুবকের নাম শেখ জামির উদ্দিন, বাড়ি ঘুটিয়া শরীফ এলাকায়। বছর 28-এর এই যুবক পেশায় গাড়ি চালক। এলাকার মানুষ এই ঘটনায় উদ্বিগ্ন। অ্যাকচুয়ালি আমি কিছু জানি না তেমন কিছু। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম এখানে পড়ে আছে, ইংরেজি মদ ফদ খেয়ে পড়ে আছে। আমি ওকে আরও ডাকছি, ডেকে বলছি ভাই উঠে গিয়ে ওপারে এসো, যেহেতু আমার সামনে। তারপরে এখানে 2-4 লোক দাঁড়িয়ে ছিল, তারা আমাকে বললো যে ও আর বেঁচে নেই, মরে গেছে। এইটুকুনি পর্যন্ত জানি। তারপরে বয়স কিরকম হবে যে মারা গেছে? বয়স কত হবে, 20-22 মতন হবে। মৃত যুবকের স্ত্রীর দাবি তার 6 বছরের একটি সন্তান রয়েছে। তবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও তার স্বামী চোর হতে পারে না। ওই বাড়ির কাজ করতে ড্রাইভার ছিল, ড্রাইভিং করতে। গাড়ি ড্রাইভার? তাল দিতে কি করতে গিয়েছিল? কালকে হয়তো ভুলবশত কোনো কারণে হতে এসেছে। এমনি আমার সাথে ওর সংসার ছিল না। আমি 4 বছর থেকে আলাদা। ওর বাবা ওদের মাদের কাছে যাওয়া আসা করতো, ও কিন্তু চুরি চিন্তায় কোনো কিছু কোনোদিন করতো না। এই যে পিটিয়ে মেরেছে, কি মনে হয় চুরি করেছিল? ও চুরি করতেই পারে না। রাতে একটা কল আসে আমাদের কাছে, বলে যে থানা থেকে বলছি, কিন্তু সেটা থানার কল ছিল না। এখন বুঝতে পারছি। পরিবারের দাবি মৃত যুবক কোনো চোর ডাকাতির সঙ্গে যুক্ত নয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তারা। সমস্ত দিক খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একটা ছেলে দোষ আদৌ করেছে কিনা সেটা নিশ্চিত না হয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। আমি মনে করিয়ে দিতে চাই, এই বছরের এপ্রিল মাসে ঘটে যাওয়া একই ঘটনার কথা। শুনলে অবাক হবেন, একই ঘটনা ঘটেছিল ক্যানিংয়ে। মোবাইল চুরি করেছেন এই সন্দেহে যুবককে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করে মেরে ফেলা হয়। তাকেও শুধুমাত্র চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে পুকুরের পাড়ে ফেলে দেওয়া হয়েছিল। মাস ঘুরতে না ঘুরতেই সেই একই জায়গায় একই ঘটনার পুনরাবৃত্তি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে না নাশকতার পরিমাণ অনেক বেড়ে গেছে? মানুষ ক্রমশ হিংস্র হয়ে উঠছে। তবে একটা প্রশ্ন বিপ্লব দা, এই ঘটনাগুলি কি নিছক সন্দেহের বশেই মারধর, নাকি এর পিছনে লুকিয়ে আছে ব্যক্তি স্বার্থ? কি মনে করছো? একদম যেটা অমানবিক ঘটনা, এই ঘটনাটা অমানবিক ঘটনা। যেটা হচ্ছে সমাজ কিন্তু একটা হিংস্র, মানুষের মধ্যে একটা হিংস্র রূপ দেখা দিয়েছে। তুমি ভালো করে দেখবে, মানুষ জাস্টিফাই করতে পারে না। কারণ হচ্ছে মানুষ, এইবার তোমাকে বলি, মানুষের নানা রকম কিন্তু সমস্যা রয়েছে। যে সমস্যার, অর্থনৈতিক সমস্যা, কাজের সমস্যা, নানা রকম সমস্যার মধ্যে মানুষের ভেতরটা অনেকটা হিংস্র হয়ে উঠেছে। তারপরে যদি দেখা যায় রিসেন্টলি যেটা রাজনৈতিক দলগুলো খেলছে, একটা জাতিবিদ্বেষের একটা অঙ্গন কিন্তু তৈরি হয়ে গেছে মোটামুটি সমাজের মধ্যে। সেই জায়গায় বিভিন্ন রকম এরকম সামাজিক দৃষ্টিভঙ্গি এখানে কাজ করে। ছেলেটির যে পোশাক পরেছিল বা ছেলেটির শরীরের যে তাতে চোর সন্দেহ করাটা পর্যন্ত ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা জেলার সেখানে মারধর করার মতো আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো আমার মনে হয় স্থানীয় মানুষের নেই। একটা দেখো, আগের দিন তুমি যখন বলছিলে, আগের দিন কিন্তু এইরকম একটা ছবি আমরা দেখেছিলাম বসিরহাটে। চুরি, সাইকেল চুরি, মাত্র 300 টাকার জন্য একটা সাইকেল বিক্রি করে দিয়েছিল বলে তাকে ল্যাম্প পোস্টে ধরে মারছে মানুষ। কেন? তাহলে আমাদের পুলিশ কি করতে আছে? ভয়ঙ্কর ছবি, আজকের ছবিটা ভয়ঙ্কর। পায়ে দড়ি বেঁধে টানতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সেখানে সে অর্ধমৃত, সেই সময় তাকে আবার মারা হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা যে ওখানে পথ চলতি মানুষগুলো আমি দেখলাম, যারা অফিসে যাচ্ছে বা তারা একটু দাঁড়িয়ে যখন প্রতিবাদ করবার ইসে করছে, তখন তারা ভয় পাচ্ছে। কারণ আরেকজন তার হাত ধরে টানছে এই কারণে যে ফেঁসে যাবে। এই যে মানুষের প্রতিবাদ করবার ইচ্ছা থাকলেও মানুষ করতে পারে না। আমরা বলি না মানুষ অমানবিক, আসলে প্রতিবাদ করতে গিয়েও যে আক্রান্ত হবে না। ক্যানিংয়ের প্রেক্ষাপট কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হয়ে গেছে। তুমি যদি ক্যানিং দেখো, ক্যানিংয়ের ছবি সম্পূর্ণ আলাদা, আজকে থেকে নয়, কিন্তু বেশ কিছুদিন ক্যানিং কিন্তু শান্ত ছিল। আমার মনে হয় আমাদের যিনি প্রতিনিধি আছে তার সঙ্গে যদি কথা বলি, বিষয়টা আর একটু পরিষ্কার হবে। রেবতী বোধহয় আমাদের সঙ্গে আছে। রেবতী, প্রথমে তোমাকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। একটু যদি ঘটনাটা বিস্তারিত একটু তোমার মুখ থেকে শুনি। দেখো, তোমাকে বলে রাখি, ক্যানিং ব্লকের তালদিঘি এলাকায় একটা হাড় হিড়িম করা
অমানবিকতার আজকের যে দৃশ্য আমরা দেখাতে চাইছি এক্সপ্রেস নিউজে, চোর সন্দেহ একজন যুবককে তাকে ধরে একবারে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে তাকে, যেখানে সড়ক পথে মানুষের যাতায়াত চলছে সেই জায়গাতে তাকে পিটিয়ে খুন করা হলো। কিন্তু দেখো একটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত মানুষের এত কথা আছে যে মানুষের মনুষ্যত্বই হারিয়ে ফেলেছে, কেউ একজনও প্রতিবাদ করেনি, বাঁচাতে আসেনি। একটাই কথা তোমাকে বলে রাখি, যদি তাকে চোর সন্দেহ করা হয় কিন্তু তাকে, সে যদি চুরি, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, তার ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে একবারে প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে করা হয়েছে। একটা অমানবিক একটা চিত্র যেটা উঠে এসছে একদম, যেখানে শোনা যাচ্ছে যে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে না আটক করেছে সন্দেহে, একটু যদি বলো। তাকে গ্রেপ্তার নয়, তাকে আটক করা হয়েছে। আটক করে জিজ্ঞাসাবাদ করা চলছে যে কি কারণে তাকে, ওইখানে সিসিটিভি ফুটেজ ওই বিশ্বজিৎ নামে ওই ব্যক্তি উঠে এসছে, তাকে এই মুহূর্তে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার থেকে আসল রহস্য জিজ্ঞাসাবাদের পরেই উঠে আসবে যে কি কারণে তাকে ওইভাবে মারা হয়েছিল এবং কে কে জড়িত আছে, তার সঠিক তদন্ত উঠে আসবে। একদম একদম। আরেকটা কথা যেটা হচ্ছিল, তার বউ বলছিলেন যে সে চোর নয়, চোর হতে পারে না, কারণ তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক না থাকলেও সে চোর নয়। এই খবরটা যখন তার মানবিক একজন স্ত্রী বলছে তার স্বামী আর যাই হোক সে গাড়ি চালায়, সে চোর নয়, এই যে প্রতিবেদনটা যখন আমরা করছিলাম বা যখন রেবতী বলছে, তখন আমার গায়ের লোম কেন, আমরা রাতবিরতে খবরের সন্ধানে যাই, তাই বলে মানুষ কি আমাদের মেরে ফেলবে? কোথাও কি মনে হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার উপর একটা প্রশ্ন হয়েছে? কোথাও কি মনে হচ্ছে যে পুলিশের ভূমিকা, পুলিশের উপস্থিতি বা পুলিশের কোথাও একটা ব্যর্থতা চোখে পড়ছে, প্রশাসনের নিরাপত্তা নিয়ে একটা ব্যর্থতা চোখে পড়ছে? কি বলছো রেবতী? একদম তোমাকে বলে রাখি, তার স্ত্রী যেটা জানিয়েছে যে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, 6 বছরের একটা তার সন্তান আছে, কিন্তু তাদের সঙ্গে 4 বছরে তাদের সংসারের সম্পর্ক ভালো না থাকলেও কিন্তু স্বামী চুরি করতে পারে না। তার স্বামী ড্রাইভারের কাজ করতেন, বিভিন্ন জায়গায় ঘুরতেন, কিন্তু কি কারণে যে এসেছে, কি কারণে কিভাবে এলো, কারণ যে শেখ জাসুদ্দিনের বাড়ি হচ্ছে কে একবারে ঘুটিয়া শরীফে, আর ঘটনাটাই ঘটেছে ক্যানিং এ তালদি এলাকায়। তাহলে কি কারণে এসেছে বা কিভাবে এসেছে তা নিয়ে তদন্ত চলছে। তবে এটুকু স্পষ্ট জানা যাচ্ছে যেটা, যে ফোন করেছে একজন অজানা নাম্বারে, যে থানা থেকে ফোন করছি, এইভাবেই তার বাড়িতে জানানো হয়, কিন্তু কি কারণে এই ঘটনা ঘটছে তা তদন্ত করছে পুলিশ। তোমাকে আরেকটা কথা বলে রাখি, মহেশতলার ঘটনা, যে মহেশতলার এক শিশুকে এইভাবে মোবাইল চুরির সন্দেহ, তাকেও কারেন্টের পোস্টে বেঁধে পা নিচের দিকে মাথা উঁচুর দিকে করে তাকে মারা হয়েছিল, সেই ঘটনা নিয়েও তোলপাড় হয়েছিল। তাহলে একটা কথা বলে রাখি, এইভাবে যদি তাকে প্রকৃত, এখনো পর্যন্ত যা তদন্ত উঠে আসছে যে ওই এলাকায় কোনো চুরির সন্দেহের রিপোর্ট এখনো পর্যন্ত থানায় হয়নি। যদি প্রকৃত ওই ব্যক্তি চুরি করে থাকে তাহলে থানায় তো রিপোর্ট থাকতো, কিন্তু এখনো পর্যন্ত থানায় কোনো রিপোর্ট করেনি। তাহলে সত্যি কি ওর চুরির ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, না কোনো ব্যক্তিগত এদের শত্রুতা আছে, তা নিয়ে এখন প্রশ্ন তুলছে এলাকার মানুষ। একদম। আচ্ছা, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? এই ধরনের ঘটনা বারবার ক্যানিংয়ে ঘটছে, তাতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি একটু যদি তোমার কাছ থেকে শুনি। সাধারণ মানুষ এখন ভয়ে তারা ঘাবড়ে যাচ্ছে, এই কারণে ক্যানিং এ তো দিনের পর দিন এরকম ঘটনা হচ্ছে। কারণ 1 মাস আগে যে ঘটনা, যে পুকুর পাড়ে তাকে সন্দেহ মেরে ফেলে দেওয়া হয়েছিল, এইরকম যদি অমানবিক ঘটনা ঘটতে থাকে, মানুষ এখন, ক্যানিং এর মানুষ এখন হাত গুটিয়ে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে, পাছে বা তারা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়ে। তাই তারা এরকম দৃশ্য দেখেও তারা সাইড কেটে চলে যায়, কারণ তারা প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে। কারণ প্রতিবাদ করলে তাদের যদি সমস্যায় পড়তে হয়, তার জন্য মানুষ এখন অমানবিকের মতন শুধু চোখে দেখে আর ঘুরে ঘুরে তাকে চলে যায়, প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে। আর একটা কথা বলে রাখি, যদি এইরকম যদি দিবালোকে এরকম ঘটনা ঘটে, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? মানুষের, তাহলে মানুষ বিপদে পড়লে তাহলে উদ্ধার করার জন্য কেউ আসবে না। তাহলে প্রশাসনের তরফ থেকে কি কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই এলাকায়? না ছিল না থেকেও তাহলে সহযোগিতা করছে? এটাই নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে। স্থানীয় শাসক দলের ভূমিকা কি? শওকত মোল্লার এলাকা, পরেশের এলাকা, পরেশ রামের এলাকা, তাদের প্রতিক্রিয়া কি? তারা কি বলছে? তারা কি নাকি শুধু মুখ বুজে আছে? তাদের কোনো ভূমিকা নেই আজকের এই ঘটনায়?
দেখো ক্যানিং ব্লকের বিধায়ক হচ্ছে কি শওকত মোল্লা। শওকত মোল্লার কাছে আমরা কথা বলতে যাই, তিনি জানিয়েছেন যে প্রকৃত ঘটনা জানার পরেই তিনি তা বক্তব্য প্রকাশ করবেন। এখনো পর্যন্ত তদন্ত চলছে, পুলিশের তদন্তের পরেই সঠিক ঘটনা উঠে আসবে। এই মুহূর্তে তিনি আর কিছু বলতে চায়নি। আমরা সাংবাদিকরা তার মুখোমুখি হওয়ার চেষ্টা করেছিলাম, এই প্রশ্ন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম যে এই রকম একটা অমানবিক একটা ঘটনা, চোর সন্দেহ পিটিয়ে খুন করা হলো, আপনি কি বলবেন? তিনি তা পুরোপুরি অস্বীকার, সাংবাদিকের সামনে মুখোমুখি উত্তর দিতে পুরো অস্বীকার করেছেন। আচ্ছা রেবতী, এর আগে যে ঘটনাটা ঘটেছিল এপ্রিল মাসে, সেই যে ঘটনা যেখানে তাকে চোর সন্দেহে পিটিয়ে খুন করে পুকুরের পাড়ে ফেলে দেওয়া হয়েছিল, আমরা জানতে পেরেছিলাম যাকে খুন করা হয়েছিল সে তৃণমূলেরই কর্মী ছিল। তো তারপর আবারও একই রকম ভাবে মারা হলো, তো এখান থেকে শাসক দলের কি প্রতিক্রিয়া? এখানে প্রশ্ন দীপশিকা তোমাকে বলে রাখি, এটা কোনো রাজনৈতিক কাজ করছে না, এটা রাজনৈতিকের কোনো ঘটনা নয়, এটা ব্যক্তিগত কোনো শত্রুতা থাকতে পারে। কারণ যে শেখ জাসিউদ্দিন মারা গেছে তিনি একজন ড্রাইভার ছিলেন, তিনি একজন ড্রাইভারি করতেন এবং তিনি এর থেকে কোনো শাসক দল জড়িত নয়, যেটা প্রশ্ন বোঝা যাচ্ছে এলাকা থেকে, কোনো রাজনৈতিক ভাবে তিনি জড়িত ছিলেন না। তবে এটা কোনো ব্যক্তিগত রহস্য থাকতে পারে বা শত্রুতা থাকতে পারে, এটা তদন্তের মাধ্যমেই পরে পরিষ্কার উঠে আসবে। অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। আজকে এই খবরটা সত্যি আমরা যখন এক্সপোজ নিউজে দেখাচ্ছিলাম আমাদের খুব খারাপ লাগছিল খবরটা দেখাতে। রেবতীকে ধন্যবাদ, কারণ যে ছবিটা দেখাবার পর সত্যি আবার রেবতী যখন বলছিল গায়ের লোম, তুমি জানো যখন এই ভদ্রমহিলার কথা শুনছিলাম, বলছিল আমার স্বামী 4 বছর ধরে আমাদের সঙ্গে থাকে না, আমার একটা ছোট বাচ্চা আছে, কিন্তু সে চোর হতে পারে না, সে গাড়ির ড্রাইভার, সে চোর হতে পারে না। একজন স্ত্রী কিন্তু তার স্বামী সম্পর্কে সঠিক কথা বলতে পারে। আমার মনে হয় ব্যক্তিগত কোনো আক্রোশ, পুরনো জের, এই গাড়ি চালানো নিয়ে কোনো পুরনো জের হয়তো তদন্তে উঠে আসবে, আমরা চাই সেই তদন্তে উঠে আসুক। আচ্ছা বিপ্লব দা, এই যে রেবতী দিও বললে এবং আমিও বললাম, এই একই রকম ঘটনা ঘটেছিল এপ্রিলের মাঝামাঝি সময়, আর এটা হচ্ছে সেপ্টেম্বর। তো এই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে কি মনে হচ্ছে যে প্রশাসনের কোথাও থেকে ফাঁক থেকে গিয়েছিল, যে কারণে নির্ভয়ে আবারও একই জায়গাতে একইভাবে খুনের ঘটনা ঘটলো? একদম, তুমি যদি দক্ষিণ 24 পরগনার ছবিটা দেখো, দক্ষিণ 24 পরগনার এই ক্যানিং অঞ্চলের মানুষের যদি কোনোদিন, মানে আমি ক্যানিং বলে একটি, ক্যানিং লোকাল বলে একটি ট্রেন আছে, এই ট্রেনে শুধুমাত্র সকালের দিকে যে প্যাসেঞ্জারগুলো যায় তারা দিন রোজের জন্য শহরে আসে, তাহারা শহরে আসে রুটি রোজগারের জন্য, এবং তারা সারা দিনের শেষে বাড়ি ফিরে যায়। এই ট্রেনগুলোতে সাধারণ মানুষের ওঠা নামা করাটা খুব কঠিন হয়ে যায়। তার মানে কি, এই এলাকায় জীবিকা, মানে মানুষের নিত্য যে জীবিকা, জীবন জীবিকা চালানোর মতো রোজগার সেইভাবে নেই, মানুষ ভীষণ আর্থিকভাবে পিছিয়ে পড়ে আছে। সেই মানুষগুলো আসে শহরের বাড়িতে পরিচারিকার কিংবা জন্মজুর, মিস্ত্রি, বিভিন্ন ধরনের দোকানের কাজ, তারা এখানে আসে। তো সুতরাং এই যে এখানে রুজি রোজগার নেই মানুষের একটা বড় অংশের, যারা কলকাতার দিকে যেতে পারছেন না তাদের একটা বড় অংশের, তাদের রুজি রোজগারের বিকল্প হচ্ছে সমাজের অন্য কোনো জায়গায় অপরাধ বা তার সঙ্গে জড়িয়ে যাওয়া, আর সেখান থেকে এখানে ক্রাইমগুলো ঘটছে। মানুষের যদি রুজি রোজগার থাকে, জীবনধারা যদি সেইভাবে চলে, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ এইসব কিছু থাকতে পারে না। আমার মনে হয় দক্ষিণ 24 পরগনার রুজি রোজগারের জায়গায় অনেকটা গ্যাপ রয়েছে। ক্যানিং সুন্দরবনের মুখ বলা হয়, ক্যানিং থেকেই মানুষ ভ্রমণ করতে বাইরে যায়, কিন্তু সেটাতে কতগুলো মানুষ। আমার মনে হয় আজকের যে ঘটনা ঘটেছে, এই পরপর যে ঘটনা দুটো তুমি বললে, এটা কিন্তু এই মানসিকতা, হিংস্র মানসিকতা, সামাজিক যে একটা অবক্ষয় চলছে, সেই অবক্ষয়ের একটা ছবি আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম। আমরা চাই না এই ধরনের খবর দেখাতে। আমার মনে হয় এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য অনেক অনেক বেশি সক্রিয় হওয়ার প্রয়োজন আছে প্রশাসনের, এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, যাতে পরবর্তীতে কাউকে শুধুমাত্র সন্দেহের বশে একটা ঘাও না মারতে পারে, বা একটা তার গায়ে হাত দিতে কমসে কম ভয় পায়। সাধারণ মানুষকেও সচেতন করা দরকার, যাতে সন্দেহ হলে সেটা প্রশাসনকে জানায়, আইন নিজের হাতে না তুলে নেয়। এরপর আমরা আসবো পরবর্তী খবরে। ভোট আসুক বা না আসুক, সারা বছর ধরে খবর আসতে থাকে বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্বের। আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর। এবার দ্বন্দ্ব কার হাতে থাকবে এলাকার দখলদারি, সেই নিয়ে। এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চরম অশান্তি। মঙ্গলবার সকালে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বোলপুর থানার বড় শিমুলিয়া গ্রাম।
ঘটনাস্থলে এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী হাজির হয়। আমরা আরো বিস্তারিত আসবো, তার আগে দেখে নেব প্রতিবেদন। এলাকা দখলদারি কার হাতে থাকবে তা কেন্দ্র করে তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ থেকে হাতাহাতি। গ্রামবাসীদের অভিযোগ, এদিন সকালে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। সেই সময় গ্রামের পুলিশ ছিল। নাচে ছিল এখানে, আর এর ভাই ছোট ছিল, আর ওই যে সাবির আর হপুনি তিনজন ছিল, তিনজন ছিল ওরা, ওই তিনজন ছিল। নাচিক বাজে কিছু লাগা মেরে দিতে হয় কি, গুলি বাজে কিছু হবে কি, এই ঝামেলা লেগে গেল। দোয়া করতে হতে হতে বাদ, তখন রে চৌরাস্তা মানে লোক ছিল, পুলিশ ছিল, পুলিশের গাড়ি ছিল, সব ছিল। চৌরাস্তাকে হুপুকে ডাকা করাইলে, ওই সড়ককে ডাকা করাইলে, যে সব চলে এসে বাদ চলে যায়, আর লেগে গেল মারামারি। বাস তখন মাসিকে দিলে একবার, আর নাইকে দিলে, আর এত তার লোক নাই, কেউ নাই, এরা দুজন তিনজন ছিল। না ধরুন না মারলে, ধরুন না সব কালো আর কাজের দল করছে সবাই। বীরভূমের প্রতিটি অঞ্চলের ছবি নিয়ে এক অভিযোগ এলাকাবাসীর। এই কাণ্ডর জন্যে তৃণমূল যেভাবে পরিচালনা করেছে, আজ তৃণমূল নিজের দলের লোককে নিজেই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আর তার জন্য আজকে কেবল জায়গা এলাকার দখল, টাকা পয়সার ভাগ বাটোয়ারা, কে কোথায় কাটমানি নেবে, কে কোথায় তোলাবাজি করবে, কে কোন নদী কার দ্বারা ঘাট চালবে, কার দ্বারা পাথর চলবে, কার দ্বারা সরকারি কন্ট্রাক্টারি চলবে, কে কার কাছ থেকে টাকা নেবে, কে কোন এলাকায় দখল রাখবে, এই প্রতিযোগিতা এখন শুরু হয়েছে। পুলিশের সামনে তাদের মারামারির ঘটনা ঘটলেও পুলিশ এগিয়ে আসেননি। ঘটনার পর ঘটনাস্থলে এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী আসে। আপাতত গ্রাম পুরো শূন্য, চলছে পুলিশের টহলদারি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সাথে। প্রসেনজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকের যে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখলাম, হ্যাঁ, এর তো যেহেতু তোমরা সংবাদটা সংগ্রহ করেছো, আমরা চাইবো আমাদের খবরের প্রতিবেদন তো সারাদিন মানুষ দেখেছে, তোমাদের খবর করতে গিয়ে তোমাদের যে প্রতিক্রিয়া হয়েছিল, যা তোমরা দেখেছো, সেটা যদি একটু ব্যক্ত করো। হ্যাঁ, দেখো, বারবার যে জায়গাটা হচ্ছে বাহিরি এলাকার, যে সমস্ত এলাকা রয়েছে, বাহিরি অঞ্চলের সমস্ত পঞ্চায়েত অন্তর্গত যেগুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে শিমুলিয়া গ্রাম কিন্তু দফায় দফায় যেভাবে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু উত্তপ্ত হচ্ছে। শিমুলিয়া গোটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে একদম বলা যেতে পারে যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার কিন্তু প্রকাশ্যে আসছে, এবং তার সাথে সাথে যে সমস্ত যে বিষয়গুলো উঠে আসছে, দেখা যাচ্ছে যে একদিকে রয়েছে কাজল গোষ্ঠী, অপরদিকে রয়েছে কিন্তু কেষ্ট গোষ্ঠী। অর্থাৎ এই কাজল কেষ্ট গোষ্ঠীর কিন্তু দ্বন্দ্ব বারবার আসছে। এর ফলে কি হচ্ছে যে বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জেরে বিভিন্ন জায়গায় মারামারি, কোথাও বোমাবাজি, কোথাও আহত হচ্ছে। আমরা সকালে আজ মঙ্গলবার যখন যে এলাকায় যাই, শিমুলিয়া যে এলাকা রয়েছে, সেই এলাকায় যাওয়ার পরে কিন্তু দেখা যায় যে একদম গ্রাম কিন্তু বলা যেতে পারে স্তব্ধ। অর্থাৎ বলা যেতে পারে গ্রামে কিন্তু মানুষজন রয়েছে কিন্তু ভয়ে ভীত হয়ে রয়েছে, বাড়ির বাইরে তারা আসছে না। যারা বাড়ির মহিলারা রয়েছে তারা কিন্তু বারবার একটা কথাই অভিযোগ করছে যে এই একের পর এক যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে দিনে দিনে, তাতে করে কিন্তু আমাদের বাড়ির মহিলা যারা রয়েছে তারা একটাই অভিযোগ করছে যে আমরা বাইরে বেরোতে পারছি না। অথচ কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি দেখো পুলিশের টহলদারি থাকলেও সেই পুলিশের সামনেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একদম চড়া হয়ে উঠছে। আজকে যে ঘটনা হচ্ছে এলাকা দখলকে কেন্দ্র করে কিন্তু ঘটনা, অর্থাৎ এই যে শিমুলিয়া গ্রাম, যে অঞ্চল বাহিরি পঞ্চায়েত থেকে শুরু করে পাঁচশোয়া আশেপাশে আর যে সমস্ত গ্রাম আছে, এই গ্রামগুলি আসলে কার দখলে থাকবে, কোন গোষ্ঠীর দখলে থাকবে, এটি কিন্তু বারবার প্রশ্ন উঠে আসছে। সেই গ্রাম দখলকে কেন্দ্র করেই কিন্তু আজকে সকাল থেকে উত্তপ্ত হয়েছে বাহিরি পাঁচশোয়া অঞ্চলের শিমুলিয়া গ্রাম। এবং ঘটনাস্থলে বোলপুরের যে রিকি আগরওয়াল রয়েছেন, অর্থাৎ পুলিশ যে রয়েছেন রিকি আগরওয়াল, সেই এসডিপিওর নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরবর্তীকালে কিন্তু সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু নিয়ন্ত্রণে আনে। এবং তার পাশাপাশি যে দেখা যাচ্ছে যে যেভাবে এলাকা উত্তপ্ত হচ্ছে, তাতে কিন্তু পুলিশের টহলদারি বেড়েছে। এক, দুই হচ্ছে গ্রামে উত্তপ্ত হওয়ার পর ইতিমধ্যে কিন্তু গ্রাম শূন্য পুরুষ, অর্থাৎ পুরুষরা কিন্তু তারা বাড়ি ছাড়া,
বিভিন্ন যারা বাড়িতে পুরুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা গ্রাম থেকে সরে গেছে এবং গ্রামে ঢুকতে পারছে না, এমনটাই অভিযোগ করছে। কিন্তু বারবার সেই প্রকাশ্যে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব যেটা শুনছিলাম, গ্রামের মানুষের যখন প্রতিবেদন শুনছিলাম, তাদের কথা শুনছিলাম, তখন তারা বলছিল যে দুটো দলের যারা গন্ডগোল করছিল তারা উভয়ই কাজল শেখের লোক। একদমই একদমই, যে কখনো দেখা যাচ্ছে কাজল গোষ্ঠীর লোক, আবার কখনো দেখা যাচ্ছে কেষ্ট গোষ্ঠীর লোক। কিন্তু আজকের যে গোষ্ঠীদ্বন্দ্ব কাজল ভার্সেস কাজল, অর্থাৎ কাজল গোষ্ঠীর লোকই কাজল গোষ্ঠীর সাথে কিন্তু সেই দ্বন্দ্ব। অর্থাৎ এই যে বিভিন্ন যারা তৃণমূলের যারা কর্মী রয়েছে, অর্থাৎ একটু প্রভাবশালী যারা কর্মী আছে, এলাকার দখল নিয়ে যারা থাকে, অর্থাৎ বুথ লেভেলের যারা কর্মী আছে, সেই বুথ লেভেলের কর্মীরাই কিন্তু এই এলাকার দ্বন্দ্বকে শুরু করেছে গোষ্ঠীদ্বন্দ্ব। আজকের যে মূল গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে কাজল গোষ্ঠীদ্বন্দ্ব, কাজল গোষ্ঠী, অর্থাৎ কাজল গোষ্ঠী ভার্সেস কাজল গোষ্ঠী। এইটি কিন্তু বারবার কিন্তু উঠে আসছে প্রকাশ্যে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব একের পর এক বেড়ে চলেছে, তাতে করে আগামী দিনে যে ইলেকশন রয়েছে, অর্থাৎ নির্বাচন রয়েছে 2026-এ, সেই 2026-কে মাথায় রেখেই কিন্তু এলাকা দখলদারি চলছে, যে কার হাতে এলাকা থাকবে, যে আমার হাতে এলাকা থাকবে না ওর হাতে এলাকা থাকবে, এই নিয়েই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে। অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আমরা যেটা দেখলাম, যে ছবি দেখলাম, বারবারই যেটা বললো যে একটা সময় বীরভূমের দোদণ্ড প্রতাপ যার ছিল, তিনি হচ্ছেন আমাদের কাজল শেখ না, অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের মানে যে সময়টা অনুব্রত মণ্ডল বীরভূমে ছিলেন না, আমি সিগরের কথা বলছি, সেই সময় ওঠে কাজল শেখ, নতুন নেতা, উঠতি নেতা বলবো না, অনেকদিন ধরে সংগঠন করছে কাজল শেখ। সেই কাজল শেখের দলের যে অনুগামীরা আছে তাদের মধ্যে কিন্তু একটা গন্ডগোল চলছে, মানে একই দলের কে ক্ষমতা নেবে। মানে যদি ধরো একটা বাড়ির পরিবারের মধ্যে বড় ভাই ক্ষমতা নেবে না ছোট ভাই ক্ষমতা নেবে, এই লড়াই চলছে। আর এই লড়াইয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রামের মানুষ এখন আতঙ্কে, কারণ মিথ্যে অভিযোগে হয়তো কাউকে জেলে যেতে পারে, এই আতঙ্কে গ্রামের পুরুষ শূন্য হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রহসনের অবস্থা, কিন্তু প্রশাসনটা অনেকটা প্রহসনের মতো হয়ে গেছে। কেন বলছি প্রশাসনের কিছু করার নেই, কারণ প্রশাসন এখানে গ্রাম চালায় হচ্ছে রাজনৈতিক নেতারা, সেক্ষেত্রে প্রশাসন কি করবে? প্রশাসন যখনই ধরতে যাবে ওপর থেকে খবর আসবে, তারপরে ব্যাপারটা নিয়ে একটু চাপা যাবে, কিন্তু আসল কাজটা প্রশাসন করতে পারবে না। প্রশাসন যেটা করতে চায় সেটা করতে পারে না, কারণ তাদের সেটা করতে দেওয়া হয় না। আমরা আসবো এবার পরবর্তী খবর। ইন্টার্ন দ্বন্দ্বের তদন্তে জাতীয় মহিলা কমিশন। অভিযোগ, মহিলা ইন্টার্নকে হেনস্থা করে তারই সহকর্মী পুরুষ ইন্টার্ন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজে। গত 21শে অগস্ট মেডিকেলের বহির্বিভাগের সার্জিক্যাল বিভাগের ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা হয়। পরে অভিযুক্ত পুরুষ ইন্টার্নকে মারধরের অভিযোগ ওঠে ওই মহিলা বন্ধু বা ইন্টার্নের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বিক্ষোভ, ঘেরাওয়ে তেতে ওঠে মেডিকেল কলেজ চত্বর। বিস্তারিত আলোচনা করব, তার আগে দেখে নেব প্রতিবেদন। মালদা মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দ্বন্দ্ব ঘিরে চাঞ্চল্য। ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। সোমবার কলেজে পৌঁছান কমিশনের সদস্য অর্চনা মজুমদার, অধ্যক্ষ পার্থপতি মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর, চিকিৎসক ওই ইন্টার্নদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি অভিযোগকারী মহিলা ইন্টার্ন চিকিৎসক মহিরাক্ষী ঘোষ ও অভিযুক্ত মিজানুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন। ঘটনার সূত্রপাত 21শে আগস্ট। অভিযোগ, মেডিকেলের বহির্বিভাগের সার্জিক্যাল বিভাগে ডিউটির সময় মহুরাক্ষী ঘোষকে হেনস্থা করে তার সহকর্মী ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান। পরে অভিযুক্তকে মারধরের অভিযোগ ওঠে ওই মহিলার এক বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ঘটনায় ইন্টার্ন ময়ূরাক্ষী জানান, এতদিন যা যা ঘটেছে তা জানতে চাওয়া হয় আমার কাছে। জাতীয় মহিলা কমিশনকে আমি সব কিছু বলেছি, আমি প্রমাণ দিয়েছি, উনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি। আমি আশা করছি মেডিকেল কলেজের তদন্ত কমিটির কার্যকরী পদক্ষেপ নেবে। ইন্টার্নের অভিযোগ তার মানহানি হয়েছে, কলেজের সর্বত্র নাম লিখে পোস্টার সাজানো হয়েছে। মানে স্যাটিসফাইড, মানে এখন অবধি কোনো রেজাল্ট বা রিপোর্ট কোনো এখনো পাবলিশ হয়নি। মিজানু যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে, তা ওর এগেনস্টে এখন একটা শোকজ হয়নি। অ্যান্ড সেটা আমি চাই যে জিনিসটা তদন্ত হোক, অ্যান্ড যারা যারা এই কাজগুলো করেছে তাদের এগেনস্টে অ্যাকশন ইমিডিয়েট নেওয়া হোক। এই ঘটনার পর এখনো কাজে যোগ দেননি অভিযোগকারিনী।
সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হলেই তবেই কাজে যোগ দিতে পারবে বলে জানান মহিলা ইন্টার্ন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর সরগরম ওঠে এলাকা। আসরে নামেন বিজেপি। ক্রমবর্ধমান অশান্তি ঠেকাতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে এবার সরাসরি তদন্ত নামল মহিলা কমিশন। অর্চনা মজুমদার জানান, অভিযোগকারিনীর বক্তব্য আমরা বিস্তারিত শুনেছি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জায়গায় তার সম্মান, স্বার্থ, সুরক্ষা এক চুল আমরা এটাকে কম্প্রোমাইজ হতে দেব না। এর জন্য আমরা দিল্লি থেকে আমাকে পাঠানো হয়েছে, আমার টিম নিয়ে আমি এসেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরপর একবার আরজিকর, তারপর ল কলেজ, তারপর এখানে এগুলো একটা সামান্য ছোট ঘটনা, দুজন কলিগের মধ্যে কাজ ভাগাভাগি নিয়ে ঝগড়া, সেটা যদি গিয়ে পোস্টারে দাঁড়ায়, শ্লীলতাহানিতে দাঁড়ায় এবং সারা রাত মেয়েটিকে একটা প্রিন্সিপালের সামনে, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সামনে, পুরো সিকিউরিটির সামনে আটকে রাখা হয়, তাহলে আমরা কোথায় বাস করছি? মেয়েদের নিরাপত্তাটা কোথায়? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। যা ঘটেছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে জাতীয় মহিলা কমিশন। তিনি বলেন, দুই ইন্টার্ন যারা পরস্পরের সহকর্মী, তাদের লড়াই কিভাবে এত বড় হয়ে গেল সেটা ভাববার। পুলিশের ভূমিকাও দেখা হচ্ছে। মহিলা ইন্টার্নের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, এগুলো গুরুতর বিষয়। আমরা সকলের সঙ্গে কথা বলব। কলেজের মধ্যে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস। আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় আসবো আমাদের প্রতিনিধি সানু ইসলামের সাথে। সানু, শুনতে পাচ্ছ তুমি? সানু, শুনতে পাচ্ছ? সানু, তুমি খবরটা যখন করেছিলে, আজকে সত্যি কথা বলতে আমরা আরজিকর দেখেছি না, সেই আরজিকর দেখার পর আমার মনে হয় তারই যেন কোনো পুনরাবৃত্তি না হয়। এক্ষেত্রে কিন্তু মেয়েটা মানে সারা কলেজে তার নামে পোস্টার পড়া হয়েছিল, তাকে অনেকটাই লাঞ্ছিত হয়েছে, মানসিকভাবেও সে এখানে লাঞ্ছিত হয়েছে। কি বলবে তুমি এই খবরটা সম্পর্কে, একটু যদি সংক্ষেপে বলো। একদমই বিপ্লবদা, তোমায় প্রথমেই জানিয়ে রাখবো, মালদা মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ঘটনা এবার তদন্তে নামলো জাতীয় মহিলা কমিশন। আর গতকাল দুপুরে মালদা মেডিকেল কলেজে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। আর তিনি প্রথমেই মেডিকেল কলেজে প্রবেশ করে অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় এবং সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর, ইন্টার্ন চিকিৎসক এবং বাকি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। আর দেখো, হাসপাতাল সূত্রে খবর যে গত 21শে আগস্ট মেডিকেল কলেজের বহির্বিভাগের সার্জিক্যাল বিভাগে ডিউটি চলাকালীন এক মহিলা ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তার পুরুষ যে সহকর্মী ছিলেন মিজানুর রহমান, তার বচসা হয়। অভিযোগ উঠে যে অভিযুক্ত পুরুষ ইন্টার্ন সহকর্মী মিজানুর রহমান ওই দিন অভিযোগকারী মহিলা ইন্টার্ন ময়ূরাক্ষী ঘোষকে হেনস্থা করে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে গোটা মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে, আর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং উত্তেজনা ছড়ায়। আর অভিযোগ আরো গুরুতর হয় যখন জানা যায় বচসার পরপরই ওই অভিযুক্ত পুরুষ ইন্টার্নকে মারধরের অভিযোগ উঠে মহিলা বন্ধুর বিরুদ্ধে। আর ফলে দুই পক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা বাড়তে থাকে। আর পরিস্থিতি এতটাই গরমিল আকার নেই যে মেডিকেল কলেজও বিক্ষোভ ঘেরাও শুরু হয়। পরে একাংশ ইন্টার্ন চিকিৎসক কলেজ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। আর অন্যদিকে অপর পক্ষ কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করে কলেজ চত্বর কার্যত চেতে ওঠে। তোমাকে আরো জানিয়ে রাখবো, ঘটনা কিন্তু সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আর এই ঘটনায় কিন্তু বিজেপি কিন্তু তৃণমূলকে একযোগে আক্রমণ করছে। একদম, এই যে ঘটনা ঘটেছে এটা অনভিপ্রেত, এটা হওয়া উচিত নয়। এবং আমরা প্রশাসনের এই ভূমিকাটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছে বলে এটার একটা কিনারা হোক। যার বিরুদ্ধে অভিযোগ সেটা যদি প্রমাণ হয় তার শাস্তি হোক আমরা চাইব। এবং এই সাথে সাথে যেটা চাইব যে মেয়েটি যাতে আবার কলেজে তার পঠন পাঠন করতে পারে, কারণ ছেলেটি এবং মেয়েটি কিন্তু আমাদের বাংলার ভবিষ্যৎ। কারণ তারা আগামী দিনে চিকিৎসা করে আমাদের বাংলার মুখ উজ্জ্বল করবে বা মানুষের সেবা করবে। অসংখ্য ধন্যবাদ সানু তোমাকে আজকে খবরে থাকার জন্য। সবচেয়ে বড় কথা, আমরা এই খবরটির মধ্যে দিয়ে কিন্তু একটা ভয়ঙ্করভাবে একটা সত্যের মুখোমুখি হলাম। দেখো, আরজি করের ক্ষেত্রে দেখেছি সেখানে কোথাও একটা প্রচ্ছন্নভাবে চেপে দেওয়ার প্রবণতা ছিল এবং যার ফলে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য সরকারের প্রশাসনের অনেকটা কিন্তু সম্মানহানি হয়েছে, বা যদি বলো প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিশেষ করে যদি ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে পুলিশপন্থী আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তার ভাবমূর্তি নষ্ট হয়েছে, কেন বারবার নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে যে
আরজি করের যে ঘটনা সেটা কতটা ভয়াবহ ছিল। আর ঠিক পাশাপাশি এই ঘটনা যাতে আর অতিরিক্ত মালদা কলেজের ক্ষেত্রে যখন হয় এই মেয়েটির ক্ষেত্রে যাতে সেটা আর বাড়াবাড়ি না, কিন্তু বাড়াবাড়ি কিন্তু অনেক দূর এগিয়ে গেছিল দীপশিখা। মেয়েটির নামে সারা কলেজে পোস্টার ফেলা হয়েছিল, মেয়েটি মানসিকভাবে ভীষণভাবে অপর্যস্ত হয়ে পড়েছিল, বিপর্যস্ত হয়ে পড়েছিল যে কিভাবে সে এখানে আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন মহিলা কমিশনের, জাতীয় মহিলা কমিশনের লোক আসে, তখন যখন তার কথা শুনে তাতে আমার মনে হয় অনেকটাই সে মনের জোরটা পেয়েছে। আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।